আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হলাম এসএসসি জীববিজ্ঞান প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি আছে, সেই অ্যাসাইনমেন্টকে দেখানোর জন্য। তো এটা সম্পূর্ণ সমাধান আজকে তোমাদেরকে দেখাবো এবং এটার যে সমাধানের যে পেজগুলো, এটা পিডিএফ আকারে এবং ইমেজ আকারে তোমাদেরকে দিয়ে দিব। প্রথমত আমরা একটু দেখে নিই আসলে এই অ্যাসাইনমেন্টটা আসলে কী করতে বলা হয়েছে, অর্থাৎ কী সলভ করতে বলা হয়েছে। প্রথমত যদি একটু খেয়াল করি আমাদের প্রশ্নের দিকে, এই অ্যাসাইনমেন্টটি আসলে এটা প্রথম অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য। এটা আসলে হচ্ছে জীবকোষ ও টিস্যু যে অধ্যায়টা আছে, অর্থাৎ চ্যাপ্টার 2 এই দ্বিতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এটাকে লিখতে হবে। এবং এখানে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে হচ্ছে যে খালি চোখে তুমি একটু উদ্ভিদ কোষ যেটা, এটাকে তুমি দেখবে এবং তার কিছু বৈশিষ্ট্য এবং তার টিস্যুর যে আসলে গঠন বা এটার যে শ্রমবন্টন, এটা দেখতে হবে। অর্থাৎ টিস্যুগুলো কেমন, এই বিষয় ক্যাটাগরি আমাদের করতে হবে। তো এখানে কিছু শিখন ফলে কিছু বা বিষয়বস্তু দেওয়া আছে যে আমরা এখানে কী কী কাজ করতে পারবো, এবং আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বইয়ের অর্থাৎ পাঠ্য বইয়ের 20 থেকে 21 পৃষ্ঠা, 23 থেকে 24 এবং 28 থেকে 33 এই যে পৃষ্ঠাটা আছে, এতটুকু অংশের মধ্যে থেকে আমাদের কিছু কন্টেন্ট আসলে আমাদের পড়তে হবে এবং দেখতে হবে। এবং এই অংশ থেকে আমাদের এই দুইটি ছক পূরণ করতে হবে, যার মধ্যে একটি ছক হচ্ছে পর্যবেক্ষণের ছক এবং আরেকটি ছক হচ্ছে কারণ নির্ণয়ের ছক। তো পর্যবেক্ষণের ছকে আসলে কী করতে হবে, আমাদেরকে হচ্ছে একটি পাকা আম, মানে কিছু পাকা আম এবং হচ্ছে কাঁচা পেঁপে, এই দুইটি আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। এই দুইটি আসলে ফলের আমাদের হচ্ছে তার টিস্যুগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। এবং পাকা আমের থেকে আমাদের হচ্ছে বোটা, খোসা, শাঁস এবং আটি, এই চারটি অংশ আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। এবং কাঁচা পেঁপের জন্য বোটা, খোসা এবং শাঁস, এই তিনটি অংশ পর্যবেক্ষণ করতে হবে। এটা করে আমাদের এখানে কী কী লিখতে হবে দেখো। নাম্বার 1 আমাদের এখানে লিখতে হবে এটা হচ্ছে রং, এটা রং কেমন। তারপর আমাদের লিখতে হবে এই যে বোটা, খোসা, শাঁস, আটি, এগুলো আসলে এর গঠনটা কেমন, এটা কি নরম নাকি হচ্ছে এটা আসলে মোটামুটি দৃঢ়, মানে কম লেভেলের দৃঢ় এটা কিনা, অর্থাৎ নরম কিনা, একটু শক্ত কিনা, আর আরও বেশি শক্ত কিনা, অর্থাৎ নরম কিনা, দৃঢ়তা তার মোটামুটি কিনা, আর অনেক বেশি দৃঢ় কিনা। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমাদের এই ঘরটাতে দৃঢ়তার পরিমাণটাকে ক্যালকুলেট করতে হবে। তো এখন এই জায়গাটাতে আমাদের আসলে খুব বেশি কাজ করতে হবে না, এখানে কিছু লিখতে হবে না। অ্যাকচুয়ালি আমাদেরকে এটা পর্যবেক্ষণ করার পরে আসলে আমরা এখানে যার গঠন যেমন পাবো সেই ঘরটাতে আমরা টিক দিব। যেমন যদি বোটা যদি অনেক নরম হয় তাহলে নরমে টিক দিব, বাকিগুলোতে ক্রস দিব। অথবা বোটা যদি আমাদের এখানে তুলনামূলক অনেক বেশি দৃঢ় হয় তাহলে আমরা এই তুলনামূলক দৃঢ় যে অংশটা সেই ঘরটাতে আমরা কিন্তু টিক দিব, বাকিগুলোতে ক্রস দিব। এভাবে আমরা যেটা সঠিক সেটাতে টিক দিব, বাকিগুলোতে আমরা ক্রস দিব। আর রঙের ক্ষেত্রে রঙের নাম লিখতে হবে, কোনটা কোন রকমের কালার এটা আমাদেরকে লিখতে হবে। তারপরে কারণ নির্ণয়ের যে ছকটা আছে, এই ছকটা একটা করতে পারলেই ভালো। এটা কিন্তু পেন্সিল দিয়ে আঁকা ট্রাই করবে এবং ভিতরে লেখাগুলো অবশ্যই কলমে লেখা ট্রাই করবে, বল পয়েন্টের কলম দিয়ে লিখবে। এখন কারণ নির্ণয়ের যে ছকটা আছে সেই ছকটাতে আমাদের হচ্ছে একটি ছক করতে পারলে ভালো হয়, কিন্তু অনেক ক্ষেত্রে খাতায় দেখা যায় সাফিসিয়েন্ট স্পেস হয় না, যে ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কী করতে পারি, আমরা এই কারণ নির্ণয়ের যে ছকটা আছে আমরা এই ছকটাকে দুইটা ছক করতে পারি। এবং ছকটাতে কী করতে হবে, আমরা এই যে আমাদের পর্যবেক্ষণের যে ছকটা ছিল সেই ছকে আমরা যে জায়গাতে টিক দিয়েছি, অর্থাৎ যদি এমন হয় যে আমি বোটাতে টিক দিয়েছিলাম এটা হচ্ছে কম দৃঢ়, তাহলে এই কারণ নির্ণয়ের ছকে সেই পাকা আমের যে বোটা আছে কম দৃঢ় যে অংশটা, সেই ঘর আমাদেরকে লিখতে হবে এটা কেন কম দৃঢ়। আবার এখানে আমরা যে রং লিখেছি, ধরলাম পাকা আম যেটা সেটা বোটা ধরা হচ্ছে কালচে টাইপের, কালচে বাদামি হয়, তাহলে এখানে এটা কেন কালচে বাদামি রংটা, সেটা কারণটা আমাদের এই ঘরে লিখতে হবে। অর্থাৎ আমরা এখানে যে ঘরে টিক দিব সেই ঘরেই, নির্দিষ্ট ঘরেই কিন্তু কারণ নির্ণয়ের ছকে আমরা তার কারণটা লিখব। অর্থাৎ পর্যবেক্ষণ ছকে হচ্ছে আমরা কী কী পেলাম তা পর্যবেক্ষণ করে টিক দিব, এবং ওই সেম ঘরটাতেই, সেম নাম্বার ঘরটাতে আমরা কী করব, আমরা কারণ নির্ণয়ের ছকে সেখানে কী করব, তার কারণটাকে লিখে দিব। এখন দেখা যাক আমরা কীভাবে কাজটি করি। তো এখানে আমাদের প্রধান কাজ হচ্ছে পাকা আমার কাঁচা আম নিয়ে মেইনলি হচ্ছে আমাদের কাজ। তো প্রথমত বলে নিই আমরা আসলে অ্যাসাইনমেন্টটা কারা কারা করবো। যাদের মেইন সাবজেক্ট হচ্ছে তোমার হায়ার ম্যাথ, তাদের আসলে এটা করতে হবে না, তারা শুধুমাত্র হচ্ছে হায়ার ম্যাথটাই করবে। আর হচ্ছে যাদের মেইন সাবজেক্ট হচ্ছে বায়োলজি তাদেরকে এটা করতে হবে, অর্থাৎ অপশনাল বা ফোর্থ সাবজেক্ট যাদের বায়োলজি তাদের কিন্তু অ্যাসাইনমেন্টই করতে হবে না, এটা অবশ্যই মাথায় রাখবে। ওকে, এবার আমরা দেখি আসলে আমরা এটাকে কী করে সলভ করব। আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নে যেরকম ছক দেওয়া ছিল আমি সেরকম একটা ছক এখানে করেছি, এটা হচ্ছে পর্যবেক্ষণের ছক। তো প্রথমত আমাদের একটু লিখতে হবে এখানে কিছু কথা। আমাদের এখানে প্রশ্নে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে হাত, ছুরি, বটি এগুলো ব্যবহার করে আমরা আসলে কী করতে পারবো, আমরা আসলে ব্যবহার করতে পারবো অ্যাকচুয়ালি আমাদের এই পর্যবেক্ষণের জন্য। তো আমরা আসলে প্রথমে লিখে দিব যে হাত, ছুরি, বটি ইত্যাদি ব্যবহার করে পাকা আম ও কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে প্রতিটি অংশে দৃঢ়তা আমরা লক্ষ্য করি, এবং সেটা কী কী
মানে পর্যবেক্ষণ করলাম বা লক্ষ্য করলাম তা আমরা পর্যবেক্ষণ ছকে পূরণ করি বা পূরণ করলাম। এবার আমরা ওই ছকটাকে পূরণ করব। তো ছকে দেখো, তোমাদের একটু আমি কাছ থেকে দেখাই ছকটাকে। আমি ঠিক সেমভাবেই ছকটা করেছি যেমনটা আমাদের আসলে প্রশ্নে ছিল, সেমভাবে একেবারে হুবহু। জাস্ট একটু স্পেস রাখবে তুমি, যাতে তুমি এই জায়গায় যেন ঠিক মতো টিকটা দিতে পারো। তো আমি পর্যবেক্ষণ করার পর কী কী পেলাম তা লিখলাম। পাকা আমের ক্ষেত্রে আমি দেখলাম বোটা কালচে হয়, সো কালচে লিখলাম। এটা খোসা হলুদ হয়, হলুদ লিখলাম। শ্বাস কমলা লিখলাম, আটি সাদা লিখলাম। তুমি যেমনটা দেখবে তুমি তেমনটাই লিখবে, আর তুমি পর্যবেক্ষণ করলে তুমি তো এমনটাই পাবে সাধারণত। সিমিলারলি কাঁচা পেঁপের ক্ষেত্রে কী হবে, কাঁচা পেঁপের ক্ষেত্রে বোটা হচ্ছে গাঢ় সবুজ, তো তার যে খোসা সেটা হচ্ছে কিন্তু সবুজ, আর তার যে শ্বাস সেটা হয় কিন্তু সাদা। তো আমি এটাকে এভাবে লিখলাম, এটা হচ্ছে সাদা। তো আমি এটা তখন লিখি না, সময় লিখতে হচ্ছে সাদা। আমরা ঠিক এভাবে কিন্তু এটাকে করব। এরপরে আমরা এটার কারণটা লিখবো, এটা আসলে কেন, কী কারণ আসলে এটা কী হয়। এখন আমরা তার মধ্যে দৃঢ়তার পরিমাণটাকে টিক দিব। কীভাবে টিক দিব? যেমন আমি দেখলাম পাকা আমের যে বোটাটা আছে, বোটাটা কিন্তু আসলে কেমন হয়, এটা আসলে মোটামুটি দৃঢ় হয়, তাহলে আমি কম দৃঢ় ঘরে টিক দিব, বাকিগুলোকে ক্রস দিব। খোসা আমি পর্যবেক্ষণ করে দেখলাম খোসা হচ্ছে কম দৃঢ়, সো কম দৃঢ়তে টিক দিলাম, বাকি দুটোতে ক্রস দিলাম। সিমিলারলি আমাদের যে শ্বাস ছিল, এই শ্বাসটা আসলে কেমন, শ্বাসটা হচ্ছে কিন্তু আসলে নরম হয়, সো এটা নরম নিলাম, নরমতে আমি টিক দিলাম, আর বাকিটাতে ক্রস দিলাম। আটিটা দেখতে আসলে কেমন হয়, অনেক বেশি শক্ত হয়, সো এটা আমি দিলাম হচ্ছে তুলনামূলক দৃঢ়, আর বাকি দুটোতে আমি এখানে ক্রস দিলাম। একইভাবে কাঁচা পেঁপেরটা যদি পূরণ করে দেখো, কাঁচা পেঁপের হচ্ছে এইটার যে দৃঢ়তার পরিমাণ সেটা কিন্তু আসলে মোটামুটি বোটাটা অনেক বেশি দৃঢ় হয়, সো লিখলাম এটা তুলনামূলক দৃঢ়। এর পরবর্তীতে দেখো এখানে লিখেছি তার খোসা কেমন হয়, খোসা কিন্তু হয় আসলে অনেক বেশি দৃঢ়, সো তাই লিখলাম খোসা দৃঢ়, তুলনামূলক দৃঢ়। আর শ্বাসটা মোটামুটি দৃঢ় হয়, তো লিখলাম শ্বাসটা হচ্ছে এখানে কম দৃঢ়, আর বাকি দুটোতে ক্রস দিলাম। এইটা ছিল আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কারণ নির্ণয়ের মানে পর্যবেক্ষণের ছক। এখন এইগুলো কেন, মানে এইটা কেন এরকম কম দৃঢ়, কেন কালচে রং হয়, কেন হলুদ রং হয়, এই বিষয়গুলোকে আসলে আমরা তুলে ধরবো হচ্ছে আমাদের পরবর্তী ছকে, যে ছকটির নাম হচ্ছে কারণ নির্ণয়ের ছক। সেটা আসলে খ নংয়ের প্রশ্ন, আমরা এটা অবশ্যই খ নম্বর দিব, এবং আমরা লিখে দিব যে পর্যবেক্ষণ ছকে রং এর ব্যাপারে যা কিছু উল্লেখ করা হয়েছে আমরা তা থেকে বিভিন্ন রং এর কারণটা লিখব, কেন রংটা এরকম হয়েছে। আমি আসলে এই ছকটিতে কারণ লিখেছি, কোন কারণটা, রং কেন আসলে এরকম বিভিন্ন হয়েছে। আর আমি আরেকটি ছক করেছি, যে ছকটাতে আসলে আমি লিখেছি কেন এটা দৃঢ় হয়েছে, অর্থাৎ আমি রঙের কারণটা একটি ছকে লিখেছি, সেম ছকটা আমি তৈরি করেছি আরেকটি, যেটার নামও দিয়েছি কারণ নির্ণয়ের ছক, এবং সেটাতে আমি কী করেছি, সেটাতে আমি হচ্ছে দৃঢ়তার কারণটা লিখেছি। তো তোমরা চাইলে দুইটা ছক একসাথে করে ফেলতে পারো, আবার চাইলে আলাদা করতে পারো, কোনো সমস্যা নেই। তো আলাদা করাটাই বেটার হয়, একসাথে করতে পারলেও কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন এখানে লিখলাম প্রথমে পাকা আম, যেটা পাকা আমের বোটাটা কেন আসলে তার কালারটা আমি এখানে বলেছিলাম, প্রথমতই তোমাদের একটু দেখাই যে কালারটা আমি এখানে কী কী বলেছিলাম। আমি তার কালারটা বলেছিলাম হচ্ছে কালচে টাইপের। সো এখন এই কালচে কেন, তার কারণটা আমি এখানে লিখে দিচ্ছি, যে ঠিকই দেখো সেম ঘরটায় আমি এখানে লিখেছি তার কালারটা কেন কালচে। তো অ্যাকচুয়ালি কাঁচা আমে হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে, ওকে, স্ক্লেরেনকাইমা। তাহলে এই টিস্যুটার মধ্যে পানি আর খনিজ পদার্থের আসলে আগমনটা মানে গমনটা অ্যাকচুয়ালি এটার পরিমাণটা কমে যায় বা বন্ধ হয়ে যায়, যার কারণে কালারটা কালচে হয়ে যায়। আর খোসা আমি এখানে বলেছিলাম খোসা হচ্ছে কেমন, কালারটা হচ্ছে হলুদ। হলুদ কেন হয় তার কারণ লিখে দিয়েছি, অর্থাৎ হলুদ হওয়ার কারণ হচ্ছে এটা আসলে ক্লোরোফিল প্রথম থাকে, এই ক্লোরোফিলটা ক্রোমোফিলে পরিণত হয়ে যায়, আর ক্রোমোফিলটা এই কালারটা কিন্তু হলুদ বর্ণ ধারণ করে। তারপর শ্বাসটা সাদা কেন হয়, যদি বলি শ্বাসটা অ্যাকচুয়ালি কমলা কেন হয়, এর কারণ হচ্ছে সেলুলোজ আর অ্যাস্টার জাতীয় পদার্থ থাকে, এই দুটার কারণে আসলে কিন্তু কী হয়, কারণই হচ্ছে কিন্তু শ্বাসটা আসলে আমাদের কমলা বর্ণ ধারণ করে। পরবর্তীতে যদি বলি আমাদের হচ্ছে আটিটা কেন আসলে সাদা হয়, আটিটা প্লাস্টিক থাকে না, আর অর্থাৎ লিউকোপ্লাস্ট থাকে, যার কারণে এটা কিন্তু সাদা হয়ে যায়। সিমিলারলি কাঁচা পেঁপের ক্ষেত্রে কাঁচা পেঁপেটার বোটাটা কেন আসলে গাঢ় সবুজ হয়, দেখো এখানে কিন্তু গাঢ় সবুজ লিখেছিলাম, সেই গাঢ় সবুজ কেন হয়েছে তার কারণ লিখলাম। কারণ বোটা আসলে কি থাকে, এটার মধ্যে কিন্তু যে ক্লোরেনকাইমা টিস্যু থাকে, অর্থাৎ কোলেনকাইমা, এটা কিন্তু বিশেষ ধরনের প্যারেনকাইমা টিস্যু। এই কোলেনকাইমা টিস্যুতে কী থাকে, মানে ক্রোমাটোপ্লাস্টিড থাকে, যা এটা অনেক বেশি থাকে, যার কারণে এই কালারটা সবুজের চেয়েও অনেক বেশি সবুজ, অর্থাৎ গাঢ় সবুজ হয়ে যায়। আর খোসার কালারটা সবুজ থাকে, সেটা কেন সবুজ থাকে, কারণ হচ্ছে এখানে কোলেনকাইমা থাকে, বাট ক্লোরোফিলের পরিমাণটা যা থাকে তার চেয়ে আসলে কি হয়, মানে এই যে আমাদের বোটা, এই বোটার তুলনায় তার মধ্যে ক্লোরোফিলটা একটু কম থাকে, যার কারণে এই কালারটা গাঢ় সবুজ না হয় হালকা সবুজ হয়। অর্থাৎ বোটার চেয়ে কী হয়, বোটার চেয়ে হচ্ছে খোসায় সবুজের মাত্রাটা কম হওয়ার কারণ হচ্ছে এইটার তুলনায় ক্লোরোফিলের পরিমাণটা একটু কম থাকে। তারপর পরবর্তীতে আসি শ্বাসটা কেন সাদা হয়, কারণ শ্বাসটা সাদা হয় একটা কারণে, এটার মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না, অর্থাৎ কোনো প্লাস্টিক থাকে না, এটার মধ্যে থাকে হচ্ছে লিউকোপ্লাস্ট, অর্থাৎ কোনো ক্রোমাটোপ্লাস্টিক থাকে না অ্যাকচুয়ালি, অর্থাৎ বর্ণযুক্ত প্লাস্টিক থাকে না। তোমরা জানো যে প্লাস্টিক দুই রকমের হয়, একটি হচ্ছে বর্ণহীন আর একটা হচ্ছে বর্ণযুক্ত। তাহলে বর্ণযুক্ত প্লাস্টিক যেটা সেটা থাকে না, তো বর্ণহীনটা থাকার কারণে কারণটা কী হয়, সাদা বর্ণ হয়ে যায়।
এবার আমি এখানে হচ্ছে আমরা লিখলাম এখানে কেন এটা আসলে কারণ নির্ণয়ের ছকে লিখছি কেন রঙটা এমন হলো আর সেগুলোর কারণ এটাকে উল্লেখ করে দিলাম। এবার আমরা এখানে যে টিকগুলো দিয়েছিলাম অর্থাৎ এই যে দৃঢ়তার পরিমাণ, এই দৃঢ়তার পরিমাণ যে আমি টিক দিলাম এখানে, সেই দৃঢ়তা এর কারণে আসলে আমরা মানে এর কারণটা জানবো অ্যাকচুয়ালি যে এটা কেন দৃঢ় হয়েছিল। সো এটা আমি এই জন্য কী করলাম, আমি সেমভাবে আরেকটি ছক করলাম, যে ছক আমি এখানে উল্লেখ করে দিয়েছি দৃঢ়তা সম্পর্কিত। তো আমি প্রথমত দেখো আমি এখানে পাকা আমের যে ক্ষেত্রে সেখানে বলছিলাম কম দৃঢ়, আমি কিন্তু সেই দৃঢ়তার ঘরে অর্থাৎ কম দৃঢ় ঘরে কিন্তু লিখেছি এটা কেন কম দৃঢ়। তো দৃঢ়তার কারণ কি আসলে এটা হচ্ছে কোলেন ক্যামের যে টিস্যুটা আছে সেই টিস্যুটা যে প্রাচীর অর্থাৎ তার যে কোষ প্রাচীর সেটা কিন্তু একটু পুরো হয়, মানে অসমভাবে পুরো হয়। তো পুরো হলে সে শক্ত হবে, সো দ্যাটস এটা কিন্তু দৃঢ় হয়। তারপর খোসা বলেছিলাম সেটাও কিন্তু কম দৃঢ়। কেন? তারও যে কোলেনক্যামা টিস্যু সেই টিস্যুর যে প্রাচীর সেই প্রাচীরে সেলুলোজ থাকে আর পেকটিন জমা থাকে। তো সেলুলোজ আর পেকটিন জমা হয় এটা একটু পুরো হয়ে যায়, যার কারণে এটা আসলে তার পরিমাণটা কারণে দৃঢ়তা বেড়ে যায়। একইভাবে দেখো আমরা এখানে লিখেছিলাম শ্বাস, সেটা কিন্তু ছিল হচ্ছে নরম। শ্বাস কেন নরম হয়? আসলে শ্বাসে থাকে হচ্ছে প্যারেনক্যামা টিস্যু। তো এই যে প্যারেনক্যামা টিস্যু, এই টিস্যুটার আসলে কোষ প্রাচীর পাতলা হয়, যার কারণে এই টিস্যুগুলোর মধ্যে দেখা যায় কিছু কিছু আন্তঃকোষীয় ফাঁকা জায়গা আছে। এর কারণে আসলে এটা কিন্তু কী হয়, শ্বাসটা নরম হয়। তোমরা যদি তোমাদের বইয়ে প্যারেনক্যামা টিস্যুটা দেখো তখন বুঝতে পারবে দেখলে যে কিছু গোল গোল আকারের টিস্যু থাকে এবং তার কোষ প্রাচীরটা পাতলা হয় এবং একাধিক কোষের মধ্যে কিন্তু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাপ থাকে বা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে। এবার আসি আটি। আটির ক্ষেত্রে বলছে আটি অনেক বেশি দৃঢ় হয়। তো আটি কেন দৃঢ় হয় তার কারণটা লিখে দিয়েছি। আটি দৃঢ় হওয়ার কারণ হচ্ছে আটিতে স্ক্লেনক্যামা টিস্যু থাকে। স্ক্লেনক্যামা টিস্যুর কোষ প্রাচীর অনেক বেশি পুরু হয় এবং শক্ত হয়, যার কারণে এই আটিটা কিন্তু শক্ত হয়ে যায়। সিমিলারলি আমি এখানে বলেছি যে কাঁচা পেঁপে, তো কাঁচা পেঁপেটা কেমন হয়? কাঁচা পেঁপের যে বোটা, সে বোটাটা কিন্তু মোটামুটি অনেক বেশি শক্ত হয়, খোসাও শক্ত হয়। সো দুইটার কারণে আমি এখানে লিখে দিয়েছি ঠিক সেম ঘরটাতেই, যে আসলে খোসাটা এবং কাঁচা পেঁপের যে বোটাটা কেন শক্ত হয়। সো বোটা শক্ত কারণ হচ্ছে স্ক্লেনক্যামা টিস্যু এবং একইভাবে খোসা শক্ত হওয়ার কারণটাও কিন্তু স্ক্লেনক্যামা টিস্যু। তো আমি যদি বোটার কথা বলি তখন বোটার ক্ষেত্রে একই কথাই দেখো বলছি যে স্ক্লেনক্যামা টিস্যুর কোষগুলো শক্ত ও পুরু প্রাচীর বিশিষ্ট হওয়ায় সেক্ষেত্রে কী হয়, এটা শক্ত হয়ে যায়। আর খোসার ক্ষেত্রে একটু ভিন্নতা হয়, সেটা কেমন? টিস্যু কিন্তু স্ক্লেনকাইমাই, বাট এই জায়গায় পার্থক্যটা হচ্ছে যে এই টিস্যুর ক্ষেত্রে তাদের যে কোষগুলো থাকে টিস্যুতে সেই কোষগুলো কিন্তু একসময় মারা যায়। আর তোমরা অনেকেই জানো স্ক্লেনক্যামা টিস্যু যখন মারা যায় তখন তার কোষগুলো কিন্তু আসলে মৃত হয়ে গেলে তখন অনেক বেশি শক্ত হয়ে যায়। তো যার কারণে আসলে এই খোসাটা শক্ত হয়ে যায়। আর শ্বাসের ক্ষেত্রে বলেছি শ্বাস হচ্ছে কিন্তু কম দৃঢ়। তো শ্বাস কম দৃঢ় কেন? কারণ শ্বাসে থাকে হচ্ছে কোলেনক্যামা টিস্যু। তো এই কোলেনক্যামা টিস্যুর যে কোষ প্রাচীর সেটা আসলে অসমভাবে পুরো হয়। তোমরা এটা অলরেডি কিন্তু আগেও লিখেছো, এটা তোমরা কিন্তু এই পাকা আমের খোসার ক্ষেত্রেও কিন্তু লিখেছো, সেখানে কিন্তু কোলেনক্যামা টিস্যু থাকে। এটা অসমভাবে পুরো হওয়ার কারণে কী হয়, এই প্রাচীরটা মোটামুটি দৃঢ় হয় অর্থাৎ কম দৃঢ় হয়। তো এইভাবে আমরা আসলে 3টি ছক করেই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারি। আবার চাইলে আমরা কিন্তু 2টি ছক করে অর্থাৎ আমরা এখানে রঙের যে কারণটা, এখানে দৃঢ়তার কারণটা, দুইটাকে আমরা কিন্তু একটা ছকে কম্বাইন করে কিন্তু লিখতে পারি। তোমাদের ইচ্ছা, তুমি আসলে যেই ছকে করতে পারো সেটাই বেটার, বাট 3টাতে করলে লিখতে সুবিধা হয়, এই জন্য 3টা করেছি। এই 3টি অংশে আমাদের আসলে এই অ্যাসাইনমেন্ট 1 করতে হবে জীববিজ্ঞানের। ইনশাআল্লাহ পরবর্তীতে রসায়ন এর অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।